যে এখন যিনি ডিজি আছেন, মাননীয় ডিজি, উনি কিন্তু আওয়ামী লীগ সরকারের নিয়োগ দেওয়া ডিজি নয়। উনি কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এবং অভ্যুত্থানের মাধ্যমে যে গঠিত সরকার তার মাধ্যমে নিয়োগপ্রাপ্ত ডিজি। উনি কিভাবে অনুদানের কথা বলেন? আমি প্রশ্ন করতে চাই, অনুদানের উপর ট্যাক্স হয় কিভাবে? অনুদানের উপর আবার কিভাবে ইনক্রিমেন্ট হয়? আমি প্রশ্ন করতে চাই মাননীয় ডিজি মহোদয়, আপনি কি মুখ ফসকে বলে ফেলেছেন, না আপনার বলা দরকার শিক্ষকদেরকে কূটকৌশলে রেখে আমলাদের সুরে কথা বলেছেন? আশা করি আপনার কাছ থেকে এই ব্যাখ্যা পাবো, কারণ আপনার কাছে আগামী বৃহস্পতিবার আমরা যাব। শুধু এই বিষয় না, আরও কতগুলো বিষয় নিয়ে আলোচনা করব। যেমন ব্যক্তিগতভাবে আমি সাফারার, আমার 10 বছর পার হয়ে গেছে, কিন্তু আমাকে প্রথম উচ্চতর গ্রেড পেতে আরও 2 বছর অপেক্ষা করতে হবে। কারণ আমার বিএড করতে দেরি হয়েছে, তারপর বিএড করার পরও ম্যানেজিং কমিটি আমাকে রেজুলেশন করে দেয় নাই। আমি কেন ব্রিটিশ শাসিত ম্যানেজিং কমিটি প্রথার বিরুদ্ধাচরণ করি এবং স্পষ্ট গলায় কথা বলি? আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকা অবস্থায় বলেছি। আমার সভাপতি আমাকে বলেছে, আরেকবার যদি এই কথা উচ্চারণ করেন আপনাকে কারণ দর্শানো ছাড়া আপনাকে শোকজ করবো। আমি বললাম যে হ্যাঁ, আপনি পারবেন, আপনি আমাদের সর্বোচ্চ কর্ণধার, আপনি সভাপতি, আপনি তো পারবেনই। কিন্তু আমি কোনো রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলি না, আমি কথা বলি আমার শিক্ষকদের কল্যাণে কথা বলি, শিক্ষকদের দুঃখ দুর্দশার কথা বলি। আমি ব্যক্তিগতভাবে যেটা সাফারার আমি তা বলি। আজকে যদি ম্যানেজিং কমিটি আমাকে 1.5 বছর আগে যদি রেজুলেশন করে দিত, তাহলে তো আমাকে 1.5 বছর পরে প্রথম উচ্চতর গ্রেড পেতে হতো না। আর আমার ক্ষেত্রে কেন এই ধরনের কালো আইন হবে? সরকারি চাকরিজীবীরা চাকরিতে প্রবেশ থেকেই তারা 10ম গ্রেড পায় এবং তাদের অভিজ্ঞতা কাউন্ট করা হয়। আমাকে কেন এই 4 বছর যে আমি চাকরি করলাম, আমার অভিজ্ঞতা কেন কাউন্ট হবে না? আমাকে কেন বিএড করার পর 10 বছর পর কেন আমাকে প্রথম উচ্চতর গ্রেড দিতে হবে? এই ধরনের আমার মতন হাজার হাজার শিক্ষক সারা বাংলাদেশে আছে। এই কালো আইনগুলো বন্ধ করতে তো কোনো অর্থ লাগে না। এই জন্য আগামী বৃহস্পতিবার আমাদের একটা কূটনৈতিক পর্যায়ের দল মাননীয় ডিজি মহোদয়ের সাথে যাবে দেখা করতে, এবং শিক্ষা সচিবের সাথে দেখা করতে যাবে এবং এটা সমাধান করার চেষ্টা করবে। তারা এই সকল বিষয়গুলো, অনার্থিক বিষয়গুলোর কথা বললে আমরা কিন্তু শুধু এই বিষয় না, পার্সোনালি আমি যেহেতু এই বিষয়ে সাফারার, তাই আপনাদের কাছে তুলে ধরলাম। শুধু এই বিষয় না, মাদ্রাসা শিক্ষকরা কেন দ্বিতীয় উচ্চতর গ্রেড পায় না? তারপর আরও অনেক বিষয় আছে, যেমন তৃতীয় গণবিজ্ঞপ্তিতে শিক্ষকরা বকেয়া পেয়েছে, প্রথম দ্বিতীয় শিক্ষকরা পায় নাই। কেন পায় নাই? কী কারণে পায় নাই? এই যে আপনারা মুখে বললেই একটা আইন হয়ে যাবে এবং সেই আইনই প্রতিষ্ঠা করবেন, এটা তো হতে পারে না। এটা তো মগের মুল্লুক না, এটা একটা স্বাধীন সার্বভৌম দেশ। আইন হবে সবার জন্য, সকলের জন্য সমান। শুধু বেসরকারি শিক্ষক কেন, এমপিভুক্ত শিক্ষকদের হেডমাস্টারের বেতন কোড তা 6ষ্ঠ হতে পারবে না, 7মে নামিয়ে দিতে হবে। 6ষ্ঠতে কিন্তু দেওয়া হয়েছিল, আমরা অনেকেই হয়তো বিষয়টা জানি না। এমপিভুক্ত শিক্ষকেরও তাকে নামিয়ে দেওয়া হয়েছে 7ম গ্রেডে। কেন? তারপর সহকারী প্রধান শিক্ষক আর সিনিয়র শিক্ষকের বেতন কোড 1। কেন? উনি প্রশাসনিক দায়িত্ব পালন করেন, ওনাকে কেন মর্যাদাবান করা হবে না? তারপর প্রশাসনিক পদে কেন উচ্চতর গ্রেড থাকবে না? এই বিষয়গুলো যদি সরকারিদের থাকে, তাহলে আমাদের কেন থাকবে না? সরকারিরা কত % শিক্ষার দায়িত্ব পালন করে আর আমরা কত % দায়িত্ব পালন করি? অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি শ্রদ্ধা রেখেই বলি, যেহেতু এই সরকার আমাদেরই সরকার, আমরা এই বিষয়গুলো বারবার আপনাদেরকে জানানোর পরে আপনারা শুনেও যদি না শোনার ভান করেন, বা আপনারা শুনেও যদি সমস্যার সমাধান না করেন, বদলি নামক যে বিষয়টা একটা বিস্ফোরা, এখন শিক্ষকরা অধীর আগ্রহে বসে আছে কবে বদলির প্রজ্ঞাপন হবে। আমরা বলে আসছি যে অন্তত পক্ষে দূরত্ব বিবেচনা করেও যদি আপনারা বদলিটা শুরু করেন, শিক্ষকদের মনে একটা আস্থা ফিরে আসবে যে অন্তর্বর্তীকালীন সরকার বদলি নিয়ে কাজ করছে। বিগত সরকারের মতন 2 বছর 3 বছর কর্মশালা করে পার করছে না। আপনারা এখন আমাদেরকে পরামর্শ দেন, আমরা আইনবিদের সাথে আলোচনা করে আপনাদেরকে খসড়া প্রস্তাবনা দেওয়ার জন্য আমরা দিব। এটা কি আমাদের দায়িত্ব না আপনাদের দায়িত্ব? যারা রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন নিচ্ছেন, শিক্ষকদের সকল সমস্যার সমাধানের দায়িত্ব আপনারা নিয়েছেন, এই দায়িত্ব কি আপনাদের উপর না? যদি আপনাদের উপর হয়, তাহলে আপনারা কেন আমাদেরকে বলেন যে আইনবিদের সাথে আলোচনা করে খসড়া প্রস্তাবনা নিয়ে যেতে? আপনারা কি আমাদের চেয়ে বেশি বুদ্ধি রাখেন না? আর বেশি বুদ্ধি রাখেন বলেই তো আপনার 1 মাসের বেতন আর আমাদের 1 বছরের বেতন বলতে কষ্ট লাগে যে আমি এমন শিক্ষক, আমাকে 12,500 টাকা, 11,775 টাকা বা 70 টাকা দিয়ে আমাকে সম্মানিত করা হয়। আজকে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, ওনার সংগঠন
এই শ্বেতপত্র প্রকাশ করেছে, এখানে মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের একটা দুঃখ দুর্দশার কথা বলা হয় নাই। যাই হোক, না বলেছে নাই, যেহেতু মাননীয় শিক্ষা উপদেষ্টা একাধিকবার বলেছে যে মাধ্যমিক পর্যায়ে সবচেয়ে বেশি অবহেলিত, আমরা কিছুটা হলেও স্বস্তি পাই। মাননীয় প্রধান উপদেষ্টা বিষয়গুলো জেনেছেন, আর জেনেছেন বলেই উনি বলেছেন যে 15 বছর যাবৎ অনেক শ্রেণী পেশার মানুষেরা বিভিন্নভাবে বঞ্চিত থাকার কারণে তারা এখন প্রতিনিয়ত আমাদের কাছে আসছে এবং তারা রাজপথে আন্দোলন করছে। আমরা তাদের বিরুদ্ধে তো হার্ড লাইনে যেতে পারি না, তবে তাদেরকে আমরা আশা দিচ্ছি এত দ্রুত সমাধান করতে পারবো তা কিন্তু আমরা পারছি না। এবং এখন আমরা যতজনের কাছে যাই শুধু অনার্থিক বিষয় নিয়ে কিন্তু যাই না, যেহেতু আমাদের ঈদ সমাগত। আমরা জানি যে এখন থেকে যদি সিদ্ধান্ত না নেওয়া হয়, এখন থেকে যদি উপদেষ্টা ক্যাবিনেটে যদি সিদ্ধান্ত না নেয়, অর্থ মন্ত্রণালয়ে যদি সিদ্ধান্ত না দেয়, তাহলে এবার ঈদেও হয়তো বা আমাদেরকে শিখি ঈদ বোনাসই পেতে হবে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আবারও এই সপ্তাহে শিক্ষা মন্ত্রণালয়, ডিজি অফিস, অর্থ মন্ত্রণালয় এবং মাননীয় প্রধান উপদেষ্টার দফতরে আবারও আমরা যাব, স্মরণ করিয়ে দিব যে শিক্ষকরা 21 বছর যাবৎ দরজা লাগিয়ে ঈদ উদযাপন করে। তাদের ছেলে মেয়েদের জন্য কোনো নতুন কাপড় কেনা হয় না, তারা ঋণের বোঝা নিয়ে শিক্ষকতা পেশায় থাকে, তারা টেনশন নিয়ে যে সন্তানের বা বৃদ্ধ মা বাবার চিকিৎসা ব্যয় নির্বাহ করবে কিভাবে, তার বেতন আসলে তখন সে কি ওষুধ কিনবে না চাল ডাল কিনবে, এই চিন্তা চেতনা নিয়ে সে শ্রেণীকক্ষে থাকে। এই কথাগুলো আমাকে চিৎকার করে বলতে হয়, আমি বলে আসছি, আরও বলবো। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার একটা নির্দিষ্ট সময়সীমা দেওয়ার পর যদি তারাও সেই রাজনৈতিক সরকারের মতন আচরণ করে, তাহলে 25 তারিখ থেকে আমরা আন্দোলনে যাচ্ছি। সম্মানিত দর্শক শ্রোতা, লাইভটা দীর্ঘায়িত করতে চাই না, আমি আপনাদেরকে এতটুকু আশ্বস্ত করতে চাই, এখন আর কোনো দল সংগঠন এই বিচার করার সময় নেই। আপনারা যদি বলেন যে আমি এই সংগঠনের উপজেলা ভিত্তিক সভাপতি, সেক্রেটারি, আমি কিভাবে যাব, তাহলে আপনার ভাগ্যের পরিবর্তন কোনো দিনই হবে না। আপনারা কেন ডাক দিচ্ছেন না? আমরা তো বলছি, আমরা যারা নাকি জোট গঠন করেছি এবং এই কূটনৈতিক তৎপরতা চালাই, আমরা তো বলছি যে আপনারা ডাকেন, আপনাদের সাথে আমরা যাব। আমরা তো স্টেজে যাওয়ার স্বপ্ন দেখি না, আমরা তো মাইক ধরার স্বপ্ন দেখি না, আমাদের নাম কেন পত্রিকা আসে না এটা তো আমরা দেখি না। আমরা চাই শিক্ষকদের সাথে আন্দোলন হোক। 44 দিন আন্দোলন করে সুড়সুড়ি দিয়েছিলাম বিটিএকে, তারা কিন্তু আন্দোলনে নেমেছে এবং তাদের আন্দোলনও কিন্তু আমরাই সফল করেছিলাম। আমরা তো নাক ফুলিয়ে বসে থাকতে পারতাম যে আমাদের আন্দোলনে বিটিএ আসে নাই, বিটিএর আন্দোলনে আমরা কেন যাব? আমরা কি তা করি নাই? আমরা কিন্তু সকলে ঐক্যবদ্ধভাবে গিয়েছি এবং তাদেরকে পরামর্শ দিয়েছিলাম যে এই যে সংগ্রাম কমিটি গঠন করেছেন এটা ধরে রাখেন। তারা ধরে রাখতে পারে নাই, তারা বিভিন্ন দফতরে গেছে, শুধুমাত্র বিটিএর নেতৃবৃন্দ নিয়েই গেছে, ফলে অন্য নেতারা একটু মনে কষ্ট পেয়েছে। ফলশ্রুতিতে তৎকালীন ব্যর্থ শিক্ষামন্ত্রী দীপুমণি বলেছে যে একটা সংগঠন ছাড়া সবাই কর্মশালাতে চলে গেছে, একটা সংগঠন যায় নাই। এবং সেই সংগঠনের যিনি মহাসচিব ছিলেন কাউসার স্যার, যার প্রতি শ্রদ্ধা এবং খুব কষ্ট লাগে যে ওনাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে, কই আমরা শিক্ষকরা তো কোনো তার পাশে দাঁড়ায় নেই। এই যে ধরেন, আমি আওয়ামী লীগ সরকারের আমলেও কিন্তু ভয় পেয়ে কথা বলি নাই, এবং আমি যে কতটুকু কোন ঠাসা আমার প্রতিষ্ঠানে এখনও, আপনারা তো তা জানেন না। আমি আমার অবস্থান থেকে আমি চেষ্টা করি। কেন করি? আমি পণ করেছি যতদিন পর্যন্ত এই প্রফেশনে থাকব, শিক্ষকদের অভাব অভিযোগ থাকলে আমার মুখ থেকে উচ্চারণ হবেই। এর জন্য আমার যত কিছু খাসারত দিতে হয় দিব। আমরা কারোর সাথে কোনো বিশুদ্ধার করতে চাই না, আমরা কোনো সংগঠনের সাথে কোনো বৈরিতা তৈরি করতে চাই না। শিক্ষক কর্মচারী ঐক্যজোট জনাব সেলিম ভূঁইয়া স্যার, উনি যদি আজকে কর্মসূচি ডাকেন, আমরা কিন্তু ওনার পাশেও থাকব। কেন থাকব? শিক্ষকদের কল্যাণে যাই কর্মসূচি দিবে আমরা তাদের পাশেই থাকব। আমরা কারো বিরোধিতা করতে চাই না। আমরা চাই শিক্ষকদের কল্যাণ, শিক্ষকদের অগ্রগতি, শিক্ষকদের উন্নয়ন। আজকে বদলিবিহীন শিক্ষকরা, বিশেষ করে মা বোনেরা যখন ফোন করে কান্নাকাটি করে যে স্যার আমার সংসার ভেঙে যাচ্ছে, আমার মনে কষ্ট লাগে। আর যারা সরকারি কোষাগার থেকে বেতন ভাতা নেয়, তারা এই সমস্যার সমাধান করার জন্য তাদের কাছে কি কথাগুলো পৌঁছায় না? তারা যদি এখন দূরত্ব বিবেচনা করে যদি বদলিটা চালু করে, কোনো কি সমস্যা থাকার কথা? ওনারা বলে যে দুইটা পক্ষ আছে, একটা হলো সুপারিশপ্রাপ্ত আর একটা হলো কমিটি, এই আপনারা দুইজন এক হয়ে আসেন। আমরা তো এই ফর্মুলাও দিয়েছি যে দূরত্ব বিবেচনা করে শুরুটা করেন। আপনারা তো সেই দিকেও পা দিচ্ছেন না, ধ্যান দিচ্ছি করে কালক্ষেপণ করছেন। শিক্ষকরা ধৈর্য ধারণ করতে করতে, যেমন আওয়ামী লীগ সরকারের আমলে কোনো কথা বলা যেত না, তারপরেও কিন্তু প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে তারা আন্দোলন করেছে। আর বাংলাদেশের যতগুলো আন্দোলন হোক, শিক্ষকরাই কিন্তু নেতৃত্ব দিয়েছে।
মুক্তিযোদ্ধা বলেন, দেশের যে কোনো বিপদকালীন সময় কিন্তু শিক্ষকরাই সবচেয়ে বেশি নেতৃত্ব দিয়েছে এবং তারা অত্যন্ত সাহসী এবং তারা দিবে। প্রয়োজনে যে কোনো প্রকার ত্যাগ তিতিক্ষা মেনে নিতে আমরা প্রস্তুত আছি। তারপরও শিক্ষকদের ভাগ্য উন্নয়ন চাই। অন্তর্বর্তীকালীন সরকারকে সবিনয়ে অনুরোধ করে শেষ করতে চাচ্ছি যে আপনারা জানেন না, এখন আপনারা নতুন ফর্মুলা দেন, লিখিত আকারে দেন। আমরা কি লিখিত আকারে দেই নেই আপনাদের দফতরে? আবার বলেন লিখিত দিতে। আচ্ছা ঠিক আছে, আমরা দিব। দেওয়ার পরেও ধৈর্য ধারণ করব। করার পরে যদি না হয়, যদি আমরা যৌক্তিক সময় পার করার পরেও যদি দেখি যে না আপনারা কোনো কিছু করছেন না, সেই 21 বছর পার হয়ে আমাদেরকে আবার 22 বছরে পদার্পণ করতে হচ্ছে, তাহলে কি আমরা ঘরে বসে থাকবো? বসে থাকবো না। কেন বসে থাকবো না? বাংলাদেশের সংবিধান আমাকে সেই সক্ষমতা দিয়েছে আমার পেশাগত অধিকার আদায়ের আন্দোলন করার। আমি রাষ্ট্রের বিরুদ্ধে কোনো চক্রান্ত করছি না, বরঞ্চ অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করার জন্য আমরা কূটনৈতিক তৎপরতাটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি এবং তা করে যাচ্ছি। যদিও অনেক শিক্ষক তারা বলছে যে স্যার এই মিটিং সিটিং দিয়ে আর কী হবে, আপনারা আন্দোলনে ডাক দেন না কেন? অন্তর্বর্তীকালীন সরকারের বয়স মাত্র 3.5 মাস। গণ অভ্যুত্থানের মাধ্যমে একটা সরকার এসেছে, যাদের ফান্ড ছিল খালি, তাদের কোনো ফান্ড ছিল না। আওয়ামী লীগ সরকার কি কোনো ফান্ড গঠন করে দিয়ে গেছে? আর জিডিপির হাল কী ছিল এটা আপনারা সবাই জানেন। সেই অবস্থান থেকে সরকার আমাদেরকে দিবে, আমাদেরকে যথেষ্ট সম্মান দিয়ে তারা কথা বলেন যে দেখেন স্যার, কেউ কেউ কথা বলেন যে স্যার অর্থনৈতিক বিষয়গুলো এই মুহূর্তে যদি আপনাদেরকে দিয়ে শুরু করি, অন্যদেরকে তো দিতে হবে। তখন আমি বললাম যে এই ধরনের এক্সকিউজ বললে শিক্ষা ধরে রাখা যাবে না। মেধাবীরা এই পেশা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। আপনারা সবটা না পারেন, কিছুটা দিয়ে হলো শুরু করেন, এমনটাও পরামর্শ দিচ্ছি। সম্মানিত দর্শক শ্রোতা, আর কথা দীর্ঘায়িত করতে চাই না। এই যে ধরেন অর্থনৈতিক যে রুটম্যাপ দেওয়া হয়েছে, শ্বেতপত্র দেওয়া হয়েছে, এখানে মাধ্যমিক পর্যায়টা থাকা দরকার ছিল। তারপর ইএফটি শুধুমাত্র স্কুলে হবে, মাদ্রাসা কারিগরিতে হবে না, এটা আমরা মানতে পারি না। আমরা যেহেতু বৈষম্য নিরসনের জন্য আমরা চেষ্টা করি, তাই আমাদের স্পষ্ট কথা থাকবে ইএফটি শুধু স্কুল কলেজ নয়, মাদ্রাসায় হতে হবে, কারিগরিতেও হতে হবে। নন এমপিও শিক্ষক ভাইদের এমপিও দিতে হবে। এবতেদায়ী মাদ্রাসা হলে মাদ্রাসা শিক্ষার বুনিয়াদী শিক্ষা, তাদেরকে এমপিও দিতে হবে। এটা রাষ্ট্র কিভাবে করবে, এটা রাষ্ট্র দায়িত্ব নিয়েছে যারা, তারা বুঝবে, তাদেরকেই তা করতে হবে শিক্ষার উন্নয়নে, দেশের উন্নয়নে। আর বেসরকারি শিক্ষকদের যে আয় আছে, সেই আয়গুলো আপনারা এখন পর্যন্ত কেন রেখেছেন প্রতিষ্ঠানে? আপনারা প্রজ্ঞাপন দেন সরকারি কোষাগারে জমা দেওয়ার জন্য। যারা দিবে না তাদের এমপিও বন্ধ করে দেন, তাহলেই তো সহজ হয়। আশা করি যে আপনাদের বুদ্ধোদয় হবে এবং শিক্ষকদের কল্যাণে আপনারা এগিয়ে আসবেন। শিক্ষকরা ভালো থাকলে দেশ ভালো থাকবে, শিক্ষা ভালো থাকবে, পরবর্তী প্রজন্ম সঠিকভাবে গড়ে উঠবে। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের মতন শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে আবারও অনুরোধ করব লাইভটুকু শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।